হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আল্লাহর রহমতে এবং তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজকের পর্বটি অনেক বেশি স্পেশাল, তো তোমরা সবাই শেষ পর্যন্ত শুনে যাবেন। এটিম ছেলের ভালোবাসা 21 নম্বর পার্ট। আর তোমরা যারা যারা আমার ভয়েসগুলো কপি করে নিজের আইডিতে ছাড়ছো, তোমাদেরকে বলতেছি প্লিজ মেনশন করে দিও। আর এই যে এমআর দীপ হোসেন, এইটাই আমার অফিসিয়াল আইডি আর এটাই আমার ভয়েস। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। আমি বললাম, এত কিছু বলতে ভালো লাগছে না, আস্তে আস্তে সব জানবেন। বাসায় কাজ আছে, এখন আমি আসি বলে ওখান থেকে সিয়ামদের কাছে আসলাম। সিয়াম বলল, মায়ের সাথে এত কি কথা বললি? আমি বললাম, আরে বলিস না, পুরনো সেই কথা। ও, সে কি জানে তোর বউ আছে? আমি বললাম, আজকে সব বলে দিলাম, আশা করি আর জ্বালাবে না। এখন কি করবি? বাসায় যাব। আমিও বাসায় যাব। কলেজ থেকে বাসায় চলে আসলাম। রুমে এসে দেখি ম্যাডাম বউ আসে নাই। এই সুযোগ কিছুক্ষণ ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে ম্যাডামের ডাকে। আমি বললাম, ডাকছেন কেন? ম্যাডাম বলল, 5টা বাজে। ওঠ বলছি। ফোনটা হাতে নিয়ে দেখি সত্যি সত্যি 5টা বাজে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে এলাম। দুপুরে খাওয়া হয়নি। ডাইনিং টেবিলে গিয়ে খেতে বসলাম। দেখি ম্যাডাম বউ এসে বসলো। আমি বললাম, কি ব্যাপার, আপনি এখনো খাননি নাকি? ম্যাডাম বউ বলল, না। আমি বললাম, কেন? ম্যাডাম বউ বলল, এমনি। আচ্ছা, এখন খান। খাওয়ার জন্যই তো এলাম। আমি আর কথা না বাড়িয়ে খেতে লাগলাম। খাওয়া শেষ করে রুমে আসলাম। রুমে এসে ফোন টিপছি। এমন সময় মামা মামির কথা মনে হলো। ওদের কথা মনে হতেই মনটা খারাপ হয়ে গেল। যারা আমাকে বোঝে না তারা যেমন আছে তেমনই থাকুক, ওদের কথা মনে করে শুধু শুধু কষ্ট পাওয়া। পুরনো কথা ভাবতে ভাবতে চোখটা কখন যে ভিজে গেল খেয়ালই করিনি। ওই, তুই কাঁদছিস কেন? ম্যাডামের ডাকে হুঁশ ফিরে পেলাম। হাতের তালুর উল্টো পিঠ দিয়ে চোখ মুছে বললাম, চোখে মনে হয় কিছু পড়ছে, তাই চোখ দিয়ে পানি পড়ছে। ম্যাডাম আমার এমন মিথ্যা কথা শুনে ধমক দিয়ে বলল, আমি জানি তুই কেন কাঁদছিস। আমি অবাক হয়ে বললাম, কেন বলেন তো? ম্যাডাম বলল, তুই মায়ার জন্য কাঁদছিস। আমি বললাম, না। তাহলে কেন? বললাম তো চোখে কিছু গিয়েছিল। ম্যাডাম বলল, আবার মিথ্যা বলছিস? জানি তোর চোখে কিছু যায়নি, আর সত্যি না বললে তোর কিন্তু ভালো হবে না। আমি বললাম, আসলে আব্বু আম্মুর কথা অনেক মনে পড়ছে, তাই কখন যে চোখ দিয়ে পানি বের হয়ে এসেছে বুঝতেই পারিনি। ম্যাডাম বলল, ও আচ্ছা। আমি বললাম, হুম। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলাম। রাতে আঙ্কেল, আমি আর আখি ম্যাডাম বসে গল্প করছি। এমন সময় আঙ্কেলের ফোনে কল এলো। আঙ্কেল কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল। কথা বলার আগে আঙ্কেল হাসি খুশি। কথা বলার পর ওনার মুখটা কেমন যেন ভাল লাগছে। আঙ্কেলকে বললাম, কোনো সমস্যা কি? আঙ্কেল বলল, হুম, রাজশাহীতে আমাদের কোম্পানির একটা শাখা আছে, ওখানে নাকি একদল চাঁদাবাজরা ঝামেলা করছে। চাঁদাবাজরা বলেছে 1 কোটি টাকা না দিলে কোম্পানি রাজশাহী শাখাটা নাকি বন্ধ করে দিবে। এখন ম্যানেজার ফোন করে আমাকে যেতে বলছে। আমি বললাম, তাহলে তো অনেক বড় সমস্যা। আঙ্কেল বলল, হুম, এজন্য আমাকে এখনই যেতে হবে। ম্যাডাম এতক্ষণ চুপ ছিল। এবার ম্যাডাম বলল, আব্বু, তুমি তো বলেছিলে অনেককে মাঝে মাঝে কোম্পানিতে যেতে, কিন্তু একদিনও যায়নি। আমি বলি কি, এই সমস্যাটা অনেককে ডিল করতে দাও, দেখি ওর মাথায় কোম্পানি চালানোর কেমন বুদ্ধি আছে। আঙ্কেল বললেন, কিন্তু মা, এতে তো রিস্ক আছে। ম্যাডাম বললেন, রিস্ক না নিলে জীবনে সফলতা আসে না। আঙ্কেল বললেন, বাবা অনেক কি পারবে? আখি ম্যাডাম বলল, আব্বু তুমি চিন্তা করো না, আমি ওর সাথে যাব। আমি আর রাজশাহীতে যেতে চাই না, কিন্তু ম্যাডাম দেখছে আমাকে বিপদে ফেলে দিল। ওখানে গেলে তো পুরাতন কথা মনে হয়ে যাবে, নিজেকে সামলাতে পারবো না। এজন্য আঙ্কেলকে মানা করতে চাইলাম, কিন্তু ম্যাডাম তা বলতে দিল না। আমাকে হাত ধরে রুমে নিয়ে আসলো। আমি বললাম, কি ব্যাপার, আমাকে রুমে আনলেন কেন? ম্যাডাম বলল, তুই রাজশাহীতে যাবি, এজন্য তোকে রুমে নিয়ে আসলাম। আমি বললাম, আমি রাজশাহী যাব না। ম্যাডাম বললেন, কেন? আমি বললাম, আমার পরীক্ষা আছে। ম্যাডাম বলল, ওইসব পরীক্ষা দিয়ে কি হবে, এমনিই তো সব তোর। আমি বললাম, ম্যাডাম ভুলে যাচ্ছেন, 1 বছর পর সব শেষ হয়ে যাবে, তখন আর আমার এসব কিছুই থাকবে না। এসব আপনার আপনার না পড়লেও চলবে, কিন্তু আমার রেজাল্ট খারাপ হলে আমার ফিউচার নষ্ট হবে, তখন আমি কি করব? ম্যাডাম আমার কথা শুনে মন খারাপ করে ফেললো, কিন্তু একটু পরেই নিজেকে সামনে নিয়ে বলল, আব্বুকে কথা দিছি, প্লিজ না করিস না, এরপর থেকে আর এমন কাজ করব না। আমি বললাম, এইবারই কিন্তু শেষ, আর আমাকে দিয়ে কিছু করাতে পারবেন না। আখি ম্যাডাম বলল, আচ্ছা। আমি বললাম, আমার কয়েকটা শর্ত আছে, এগুলো মানলেই আমি রাজশাহী যাব। আখি ম্যাডাম বলল, বল শুনি, কি তোর শর্ত? আমি বললাম, 1, কোনো ঘোরাঘুরি চলবে না। দ্বিতীয়ত, যাব, ঝামেলা মিটিয়ে সোজা চলে আসবো। মানতে পারবেন তো? আখি ম্যাডাম বলল, আচ্ছা মানলাম। বলে ম্যাডাম একটা হাসি দিল। সে কি হাসি!
দেখলে মনের ভিতরে প্রেম জেগে ওঠে। সকালে রেডি হয়ে গাড়ি নিয়ে চললাম রাজশাহীতে। আমি ড্রাইভিং সিটে, গাড়ি তীর বেগে এগিয়ে চলছে ঢাকা রাজশাহী হাইওয়ে দিয়ে। 5 ঘন্টা পর রাজশাহীতে পৌঁছালাম, চিরচেনা শহর। এই 2 বছরে অনেক কিছু বদলে গেছে, কিন্তু মনে হচ্ছে সবকিছু আগের মতোই আছে। আঙ্কেলের দেওয়া ঠিকানা মতো একটা 8তলা বাসার সামনে এসে গাড়ি থামালাম। গাড়িটা বাসার আন্ডারগ্রাউন্ডে পার্কিং লটে পার্ক করে আসলাম। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এলাম। পুরো দোতলাটা আঙ্কেল কিনেছে, থাকার মতো সবকিছু আছে ফ্ল্যাটটাই। আমি রুমে ঢুকলাম, ম্যাডাম আমার পিছনে এলো। সোফায় আমার ব্যাগটা ছুঁড়ে দিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। পরের দিন ম্যাডামের সাথে অফিসে গেলাম। এর আগে নাকি 2 বার অফিসে এসেছে। মনে পড়লো 2 বছর আগে রাস্তায় ম্যাডাম আমাকে থাপ্পড় মেরেছিল, হয়তো তখনই আসছিল। অফিসে এসে আমি বিরাট শক খেয়ে গেলাম। দেখি মামা অফিসে বসে আছে, মানে মামা এই অফিসে চাকরি করে। মামাও আমাকে দেখেছে। আমাকে দেখা মাত্রই চেয়ার ছেড়ে দিয়ে আমাকে এসে জড়িয়ে ধরলো। আমি বললাম, এ কি করছেন? মামা বলল, তুই আমাকে মাফ করে দে, আমি না বুঝে তোর উপর অনেক অত্যাচার করেছি। আমি জোরে কথাটা বললাম, কে আপনি আর এভাবে কথা বলছেন কেন? আমার জোরে কথা শুনে রুমে প্রায় সবাই আমার দিকে তাকালো। মামা সেদিকে খেয়াল না করে আবার বলল, তোরে মারার পর থেকে নিজের ভেতর কেমন লাগছিল, কিন্তু সকালে এসে দেখি তুই রুমে নাই। সেখানে পড়ে আছে আমার দেওয়া ফোন আর তোর দেওয়া চিঠি। এরপর তোকে আমি সারা শহর খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। পরে তোর কলেজে খোঁজ নেই, সেখান থেকে জানতে পারি তোর সব সার্টিফিকেট তুলে নিয়ে কোথাও চলে গেছিস। এতদিন পর তোকে পেয়েছি, আজ আর তোকে ছাড়ছি না। আমি বললাম, দেখুন মিস্টার, আমি আপনাকে চিনি না। মামা বলল, বাবা অনেক, আমি জানি তুই আমার উপর রেগে আছিস। আমি তো না বুঝে তোর সাথে অন্যায় করেছি, প্লিজ মাফ করে দে। আখি ম্যাডাম এতক্ষণ দাঁড়িয়ে সবকিছু শুনছিল। কথার আগামাথা না বুঝে বলল, অফিসের ভেতরে কি হচ্ছে এসব? মামা বলল, ম্যাডাম, অনিক আমার বোনের ছেলে। 2 বছর আগে রাগ করে বাসা ছেড়ে চলে যায়। আজকে ওকে এতদিন পর দেখে নিজেকে আটকে রাখতে পারিনি, তাই ওর কাছে ছুটে এসেছি। আমি বললাম, ম্যাডাম, উনি যে সম্পর্কের কথা বলছে সে সম্পর্ক আমার কাছে 2 বছর আগেই মরে গেছে। এখন আমার কাছে তারা সবাই মৃত। মামা বলল, অনিক, এটা তুই বলতে পারলি? আমি বললাম, 2 বছর আগের অনিক আর আজকের অনিকের মাঝে আকাশ পাতাল তফাৎ আছে। এখন আমি সব বলতে পারি। ম্যাডাম, আপনি অফিসে চাইলে থাকতে পারেন, কিন্তু আমার আর এখানে এক মুহূর্ত থাকা সম্ভব না। আমি চললাম বলে অফিস থেকে বের হয়ে আসলাম। তো গাইস, নেক্সট পার্টগুলো অনেক বেশি ইন্টারেস্টিং। তো যারা যারা দেখতে চান একটু বেশি বেশি কমেন্ট করুন আর একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দেন। আর কিছুদিন ধরে দেখতেছি আগে যেমনটা ভিউ আসতো এখন আর তেমনটা ভিউ আসছে না। তো কি করছেন আপনারা? যান একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দেন। ধন্যবাদ।